ক্যান্সারের জাম্পের মধ্যে আছে। আমার পুরো কথা বলতে গিয়ে আমার চোখ থেকে জল আসছে, কষ্ট হচ্ছে, খুব কষ্ট লাগে। বিশ্ব ক্যান্সার দিবস, সেই ক্যান্সার দিবস উপলক্ষে আমরা আমাদের এনবিটিভির ক্যামেরায় পেয়েছি একজন ক্যান্সার যোদ্ধা, যে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যুদ্ধ করে আজ ফিরে এসেছেন। আমরা পেয়েছি এনবিটিভির ক্যামেরায় সেই ক্যান্সার যোদ্ধা শেখ জয়নাল। আমরা তাকে আজ পেয়েছি, সরাসরি তার সঙ্গেই কথা বলে নেব। আপনি যে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন, আপনার সেই অনুভূতিটা যদি একটু বলেন। আমি 2011 সালে মার্চ মাসের দিকে হঠাৎ পিঠে ব্যথা পাই, হঠাৎ করে দেখি রাতে ব্যথা হচ্ছে। এভাবে ব্যথার ওষুধ কিছুদিন খাওয়ার পরে দেখলাম যে ব্যথাটা কমছে না। তাহলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার বললো যে ব্যথার ওষুধ দিল কিছুদিন। তা ডাক্তারকে আমি প্রেশার দিয়ে বললাম যে যেহেতু ব্যথার ওষুধ খেয়ে তো ব্যথা তো কমছে না, আপনি আমাকে একটা এমআরআই লিখে দেন। তা ডাক্তার বললো এমআরআই লাগবে না। আমি বললাম না, আপনাকে লিখে দেন, আমি সেভাবে কষ্ট পাচ্ছি যা কষ্ট, এতে এমআরআই না হলে মনে ধরা পড়বে না। তা ডাক্তার আমাকে এমআরআই লিখে দিল। আমি এমআরআই রিপোর্টটা করলাম। এমআরআই রিপোর্ট করার পরে দেখা যাচ্ছে যে পেটের মধ্যে অনেক কিছু মাংসপিণ্ড জমে আছে কিডনির আশেপাশে। তা ডাক্তার সেটা পরবর্তীকালে আরও পরিষ্কার হওয়ার জন্য কিছু ব্লাড পরীক্ষা করলো, আবার সিটি করলো। সিটিতে তোমার হচ্ছে গিয়ে পরেতে দেখা গেল যে এরকম ক্যান্সারের জাম্প শরীরের মধ্যে আছে। এবার তারপরে সেই জাম্পটা নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়লাম। তো ডাক্তার বললো এর ট্রিটমেন্ট আছে, আমি সেই জন্য আর ভয় করলাম না। ডাক্তার আমাকে রেফার করলো, সেই সময় ছিল আমরি হসপিটাল। ওখানে গিয়ে আমাকে ট্রিটমেন্ট চালু করলো ডক্টর প্রসেনজিৎ চ্যাটার্জির আন্ডারে। কিছুদিন ট্রিটমেন্টে রেডিয়েশন চালু হলো। রেডিয়েশন চালু হওয়ার পরেই তোমার হচ্ছে কি হঠাৎ রেডিয়েশন 4-5টা রেডিয়েশন দেওয়ার পরে ওখান থেকে চলে আসি। তারপরে দেখি হঠাৎ রাতে আমরি হসপিটাল আগুনে পুড়ে যায়। যখনই ক্যান্সার রোগে আপনি আক্রান্ত বা ভর্তি বা সেখানে ট্রিটমেন্ট চলছে, সেই সময় মানে 3-4টে আমার রেডিয়েশন চলার কথা ছিল। তোমার হচ্ছে কি 20-22টা, এবার হচ্ছে 6টা-7টা যখন রেডিয়েশন চালু হলো, সেই সময় আমি বাড়িতে তোমার হচ্ছে কি 6টার সময় ওখান থেকে রেডিয়েশন দিয়ে আসলাম। বাড়িতে এসে শুনি রাত্রেবেলা যে হঠাৎ হসপিটালটা আগুনে পুড়ে যায়। সেই সময় আমার খুব একটা চিন্তার মধ্যে পড়েছিলাম, কীভাবে জিনিসটা ট্রিটমেন্টটা কীভাবে করা যায়। কিন্তু ডক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি আমাকে ফোন করলো 3 দিন পরে, যে এরকম ব্যাপার, তুমি আমার ফ্যামিলির একজন মেম্বার, তোমার ট্রিটমেন্টটা পুনরায় চালু করতে হবে। হ্যাঁ, সেই সময় তোমার প্রসেনজিৎ চ্যাটার্জি আমাকে ডেকেছিলো। পরবর্তীকালে প্রসেনজিৎ চ্যাটার্জি রেফারে অ্যাপোলো হসপিটালে গিয়ে আবার পুনরায় রেডিয়েশন চালু হয়। এই যে প্রথম যে ক্যান্সার রোগে যখন আপনি আক্রান্ত হলেন, আপনি জানতে পারলেন, তখন আপনার কি মনে হয়েছিল? সেই সময়টার অনুভূতিটা একটু বলবেন। হ্যাঁ, সেই সময় মনে খুব ভয় লাগছিল যে এই ধরনের রোগ তো সচরাচর যাদের হয় তারা তো মারা যায়। হ্যাঁ, তা আমি তখন সেই সময় ভাবছিলাম হয়তো আমি বেশি দিন বাঁচবো না। সেই সময় আমার খুব খারাপ লাগছিল যে আমার একটা ছোট বাচ্চা ছিল 2 বছরের। সেই বাচ্চাটার দিকে তাকিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। আমার পুরো কথা বলতে গিয়ে আমার চোখ থেকে জল আসছে। কিন্তু সেই সময় সে বাচ্চাটার দিকে তাকিয়ে আমার ওই কষ্ট হচ্ছে, খুব কষ্ট লাগছে। সে বাচ্চাটার দিকে তাকিয়ে তখন হচ্ছে আমি যত যা পারে হয় হোক, আমি এটাকে এর বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতে হবে। ওই জন্য আমি হচ্ছে ডাক্তারের সাথে আমি তখন কী করলাম, তখন হচ্ছে কোনো একটা ডাক্তারকে দেখালে আবার শিওর হওয়ার জন্য অন্য একটা ডাক্তারকে দেখাতাম যে সঠিক ট্রিটমেন্ট সে আমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে কিনা। প্রাইভেটে তো আমার হচ্ছে কি আমি ট্রিটমেন্ট করেছি ঠিকই, ঠিক আছে, অনেক কিছু আমার হচ্ছে সম্পত্তিকে নষ্ট করে বিক্রি করে আমাকে করতে হয়েছে, কিন্তু এই ট্রিটমেন্ট করার পরে কিন্তু আমি সফল হয়েছি। আপনি যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন, তখন আপনার ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা, মানে তার জন্য আপনার বেশি কষ্ট হয়েছিল, এবং আপনি যেটা বলছেন যে তার মুখের দিকে তাকে আমার বেশি লড়াই করতে হয়েছিল। হ্যাঁ, যেহেতু আমাদের তোমার হচ্ছে কি ভবিষ্যৎ বলে কিছু ছিল না, কারণ হচ্ছে কি আমাদের যে হচ্ছে কি অর্থনৈতিক কিছু ছিল, জায়গা জমি কিছু ছিল, সেগুলো সব বিক্রি করে বিরুদ্ধে হচ্ছে যুদ্ধ করতে হয়েছে, মানে টাকাগুলো সব নষ্ট করেছে। আমি যদি মারা যাই তাহলে হচ্ছে কি সেই বাচ্চাটার বা আমার ওয়াইফকে কী দেখবে, সেই পরিস্থিতির উপরে হচ্ছে কি আমাদের ভবিষ্যৎও কিছু ছিল না। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু আমি সরকারি বা কোনো রকম সাহায্য কোথা থেকেও পাইনি, বা কোনো প্রতিষ্ঠানে থেকে কোনো কিছু সেরকম হচ্ছে কি সহযোগিতা পাইনি। নর্মাল একটা জায়গায় কাজ করতাম, সেখান থেকে কিছু পয়সা ইনকাম হতো, তা জমে একটা সময় আমার অ্যাসেট ছিল বলে আজ আমি এই ট্রিটমেন্টটা করতে পেরেছি। তবে সেই ট্রিটমেন্টের সময় তো আমার হচ্ছে কিছু বন্ধুবান্ধব আমাকে সহযোগিতা করেছিল, কিন্তু একটা সময় যখন ক্যান্সার হয়, যখন আমাদের খুব নিয়ারেস্ট ছিল যেসব বন্ধুবান্ধব বা খুব আত্মীয়, তারা একটা সময় ভেবেছিল হয়তো আমি মারা যাবো বলে, তারা একটা সময় আমার সাথে দেখাশোনা করতে আসতো, আমাকে দেখতে আসতো, কিছু হয়তো জিনিস নিয়ে আসতো। একসময় তারা আমার আশা ছেড়ে দিয়েছে, বা তারা ভাবতো যে আমি হচ্ছে মারা যাব।
কিন্তু এই আমি শুধু খালি আমার ছোট্ট বাচ্চার ভবিষ্যতের দিকে তাকিয়ে কীভাবে বেঁচে থাকা যায়, কীভাবে যুদ্ধ করা যায়, হ্যাঁ সেইভাবে তোমার হচ্ছে কি ক্যান্সার যাদের হয় তারা কিন্তু তাদের শরীরের মধ্যে যখন এই জামটা থাকে তাদের হচ্ছে সারা রাত দিন 24 ঘন্টা তাদের শরীরের মধ্যে একটা যন্ত্রণা হয়, তারা কোনো প্রকারে ঘুমাতে পারে না, ঘুমের ওষুধ খেলেও তাদের ঘুম আসে না। ধরো রাত্রিবেলাতে যে কোনো মানুষ স্বাভাবিক যদি ঘুমের ওষুধ খায় তার ঘুম লাগে, কিন্তু হচ্ছে যাদের ক্যান্সার রোগী তাদের ওই ঘুমের ওষুধ খাওয়ার পরে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার তার ঘুম ভেঙে যায়, সারা রাত দিন 24 ঘন্টা তাদের শরীরের মধ্যে একটা যন্ত্রণাদায়ক, এত মানে কষ্টদায়ক হয়। মানে মানুষের মানে সবচেয়ে যদি বড় শত্রু থাকে আমি মনে করি ক্যান্সার রোগ, কারণ হচ্ছে কি এত কষ্টদায়ক, ঠিক আছে, এই কষ্ট অনেকে সহ্য করতে পারে না। তো আপনার সবথেকে কাছের মানুষ এবং বাড়ির লোকজন এই যে ক্যান্সার রোগ আপনার হয়েছে শোনার পরে তারা কি ভেবেছিল, মানে কেমন আচরণ করেছিল বা আপনার সঙ্গে কতটা সহযোগিতা করেছিল? হ্যাঁ, শতকরা 30% খুব ক্লোজ তারা তোমার হচ্ছে কি আমাকে সহযোগিতা করেছিল, আমাকে হসপিটাল নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে অনেক কাজে লেগেছিল, অনেক উপকার করেছিল। কিন্তু কিছু শ্রেণীর লোক আবার যে এই জিনিসটাকে অ্যাভয়েড করে চলেছিল, জানা যে এই ধরনের জিনিস ছোঁয়াচে হতে পারে, হ্যাঁ এই ধরনের জিনিস হচ্ছে তার সাথে যোগাযোগ করলে হয়তো আমাদের হয়তো সেই জিনিসটা আমাদের উপর অ্যাটাক করতে পারে, এইভাবে অনেকে আবার হচ্ছে কি দুচ্ছাই করেছিল। ক্যান্সার রোগে এই রোগের যে ব্যয়, একটা বড় সংখ্যার অর্থ ব্যয় হয়, এই অর্থটা আপনি কিভাবে জোগাড় করেছিলেন? এই অর্থটা তোমার হচ্ছে কি আমি নিজস্ব সম্পত্তি বিক্রয় করেছি, বন্ধুবান্ধবের কাছে সাহায্য পেয়েছি, এমনকি আমার হচ্ছে কি আত্মীয়রা অনেকটা সাহায্য করেছিল কম বেশি। তারপরে ডক্টর প্রসেন চ্যাটার্জি যখন আমরি হসপিটাল পুড়ে যায় তখন আমি ওখানে 75,000 টাকা জমা দিয়েছিলাম, সেই 75,000 টাকাটা তোমার হচ্ছে ওখান থেকে প্রসেন চ্যাটার্জি আমাকে ওখান থেকে পাইয়ে দিয়েছিল, যার কারণে আমার চিকিৎসা করতে খুব সুবিধা হয়েছিল। এই যে রোগটা আক্রান্ত হলে শোনার পরে বেশি অর্ধেক মানুষই তারা ভাবে যে আমরা আর বাঁচবো না, তো আপনার ঠিক কখন মনে হয়েছিল যে আমি আর বাঁচবো না? যখন আমি শুনলাম যে এরকম ক্যান্সারের জাম আমার শরীরের মধ্যে আছে তখন আমি ভেবেছিলাম যে হয়তো আমি বাঁচবো না, কিন্তু আমি যখন চিন্তা করলাম যে এই ধরনের জাম, আমি তখন হচ্ছে কি যেহেতু আমি প্রফেশনাল এই মেডিসিনের কাজ করি, ঠিক আছে, তখন আমি একটা তোমার ডিকশনারিতে দেখলাম যে এই ধরনের জাম কতটা থাকলে লোক বাঁচে বা বাঁচে না, তা আমি একটা বইতে দেখলাম যে লোক বাঁচে না, ঠিক আছে, কিন্তু সেই বইটা ছিল তোমার হচ্ছে কি বহুত পুরানো, ঠিক আছে। তারপর আমি ভাবলাম যে না বাঁচার কী আছে, যদি একটা পিঠের মধ্যে তোমার হচ্ছে কি ছোট্ট একটা জিনিস যদি এই এক্স-রে বা এমআরআই এইরকমভাবে যদি তোমার হচ্ছে ছবির মাধ্যমে, ঠিক আছে, যদি সেটা সঠিকভাবে ধরতে পারে, ঠিক আছে, তখন আমি আবার একটা ফলো করলাম ডিসকভারিতে তোমার হচ্ছে কি অনেক ইংলিশ সিরিয়ালে দেখায় যে অপারেশন করছে ছোট্ট কারের পেটটা খুব বড় হয়ে আছে, দেখা যাচ্ছে কাটাকাটি করে দেখা দিব্যি সে ঘুরে বেড়াচ্ছে, সব কিছু করছে। তখন আমি বললাম ও যদি বেঁচে থাকে বা ওর যদি এরকম যদি ট্রিটমেন্ট করলে ও যদি সঠিক ট্রিটমেন্টে যদি সঠিক সুস্থ হয়ে যায় তাহলে আমার এটা না হওয়ার কী আছে। একটা ইলেকট্রিক তারের মধ্যে থেকে যদি তোমার হচ্ছে কি বিদ্যুৎ যদি ছুটে যদি বাড়াতে পারে তাহলে এমন কি জিনিস আছে যে এটা মানুষের দ্বারা তো সম্ভব, সে বিদ্যুৎ তো মানুষই আবিষ্কার করেছে, তাই এটা কেন করতে পারবে না মানুষ। ওই জন্য আমার নিজের মনে সাহস জাগলো, আর আমি দেখলাম যে পুরোনো একটা বই পড়ে দেখলাম যে যেখানে তোমার যে ক্যান্সারে মারা যায়, আরও নিজের খারাপ লাগলো, কিন্তু আমি দেখলাম যে ওই বইটার ম্যানুফ্যাকচার হচ্ছে গিয়ে 1800 কত সালে, সেই কারণে দেখলাম যে এখন মডিফাই হয়ে তোমার হচ্ছে গিয়ে যুগের সাথে পরিবর্তন হয়ে সব কিছু চেঞ্জ হচ্ছে। অথবা আমি তখন হচ্ছে নিজের প্রতি নিজের আস্থা শক্তি তৈরি করলাম যে এটার সাথে আমার যুদ্ধ করে বাঁচতে হবে, যত কঠিন ব্যাধি হোক এটা। আপনার এই লড়াইয়ে বিশেষ করে আপনি ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে, সবাই চিন্তিত, আপনি নিজে চিন্তিত, তো সব থেকে আপনার কাছের সঙ্গী বা এই লড়াইয়ের সঙ্গী হিসাবে আপনি কাকে বেছে নিয়েছিলেন বা কে আপনাকে সহযোগিতা সব থেকে বেশি করেছিল? সহযোগিতা বেশি করেছিল বাড়ির ফ্যামিলির লোকেরা সহযোগী ছিল, বাড়ির ফ্যামিলির বিশেষ করে আমার ওয়াইফ, ঠিক আছে। আর সবসময় আমি আমার ছেলেকে যখন দেখতাম ছোট বাচ্চা, তখন আমি ওর দিকে যখন তাকাতাম তখন আমার ওর থেকে শক্তিটা তখন নিজে অটোমেটিক শক্তিটা তৈরি হয়ে যায় যে আমি যদি মারা যাই তাহলে ওই বাচ্চাটা মারা যাবে, ওর ভবিষ্যৎ কিছু নেই। ওইভাবে তোমার বাচ্চার দিকে তাকিয়ে আমার নিজের থেকে শক্তি তৈরি করতে হয়েছে। আর উপরওয়ালা ইচ্ছা ছিল বলে আজ আমি এইভাবে ফিরেছি, উপরওয়ালার ইচ্ছা যদি না থাকতো আমি ফিরতাম না। আপনার এই রোগ
সেরে ওঠার জন্য কতগুলো কেমো আপনার ব্যবহার করতে হয়েছে? এই রোগ সেরে যাওয়ার জন্য আমাকে 4টে কেমো ব্যবহার করেছে, 15 থেকে 16টা রেডিয়েশন ব্যবহার করেছে। কেমো দেওয়ার অনুভূতি বা কষ্টটা যদি হ্যাঁ, কেমো দেওয়া প্রথম হচ্ছে, কেমো দিতে তেমন একটা, প্রথম কেমো নিলে তেমন একটা কষ্টদায়ক হয় না, কিন্তু কেমো দেওয়ার পরে তুমি যখন বাড়িতে আসবে তখন তোমার হচ্ছে সবসময় মানে শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা এই ধরনের জিনিসটা তোমার শরীরের মধ্যে কন্টিনিউয়াস হবে। তবে সেই সময় যদি একটু তোমার হচ্ছে জল পরিমাণে বেশি খাওয়া যায়, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে ওই শরীরের মধ্যে যে কেমোর যে ইঞ্জেকশানটা দেওয়া হয়, সেই শরীরের মধ্যে থেকে সেই ইঞ্জেকশানটা প্রস্রাবের মাধ্যমে বা পায়খানার মাধ্যমে থেকে কন্টিনিউয়াস যদি বার হয়ে যায় তাহলে জ্বালা যন্ত্রণা কম থাকে। তাই প্রথম কেমো দেওয়ার সময় তেমন একটা কষ্ট হয় না, কিন্তু দ্বিতীয় তৃতীয় কেমো দেওয়ার সময় খুব কষ্ট হয়। মানুষের মধ্যে তোমার এইচবি পার্সেন্টেজ কমে যায়, যার কারণে হচ্ছে কি কেমো তারা টানতে পারে না। আপনাদের এই মাধ্যমে বলতে চাইছি, যদি কারোর কোনো সময় ক্যান্সার হয়, যদি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, আমি যতটা পারবো কীভাবে কোথায় যোগাযোগ করলে বা কীভাবে ট্রিটমেন্ট করলে তারা সুস্থ হবে, হ্যাঁ, তার জন্য আমি সবসময় সহযোগিতা করতে পারবো। কতদিন পর আপনি সুস্থ হয়ে উঠলেন, সেটা আপনি কতদিন পরে সুস্থ হয়েছেন সেটা যদি একটু বলেন? হ্যাঁ, আমার টোটাল ট্রিটমেন্টে 1.5 বছর মতো সময় লেগেছিল, ঠিক আছে। 1.5 বছর পরে আমি মোটামুটি সুস্থ হয়েছি। এখন আমার শরীরের মধ্যে তেমন ভাইরাসটা নেই, টোটাল ভাইরাসটা তোমার হচ্ছে কি শেষ হয়ে গেছে শরীরের মধ্যে, সেই ভাইরাসটা এখন বর্তমানে নেই। মৃত্যুর মুখ থেকে যে আপনি ফিরে এসেছেন, সেই মৃত্যুর মুখ থেকে যে ফিরে এসেছেন সেই অনুভূতিটা যদি একটু বলেন? হ্যাঁ, যখন আমার ক্যান্সার হয়েছিল তখন যেভাবে আমি ঘাবড়ে গিয়েছিলাম, এখন আমার মনে হচ্ছে যেন আমার শরীরের মধ্যে কোনো রোগ নেই, আমি এখন সুস্থ। হ্যাঁ, আরও 10টা যে ব্যক্তি যেরকমভাবে চলে আমি সেইভাবে চলাফেরা করতে পারি, সব কিছু করতে পারি, আমার সেরকম আর কোনো অসুবিধা হয় না। আমরা দেখছি যে আপনি একটা ডিসপেন্সারি করেছেন, সেখানে চেম্বার আছে আপনার, আপনি প্রথমে ট্রিটমেন্টও করছেন সাধারণ মানুষের, সেই সঙ্গে আপনি ক্যান্সার রোগীদের সাহস যোগাচ্ছেন এবং ক্যান্সার যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে আপনি সহযোগিতা করছেন। এইটা কেন, আপনার কেন এটা মনে হলো যে যারা ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াই বা তাদের সহযোগিতা কেন করছেন এটা? হ্যাঁ, যেহেতু ক্যান্সার একটা খুব মারাত্মক রোগ, হ্যাঁ, এগুলো সচরাচর যার হয় সেই বাড়ির ফ্যামিলি সবাই তোমার যে আতঙ্কে ভোগে। ট্রিটমেন্টে ঠিক মতো সঠিক মতো যদি না করা যায় তাহলে তার ফ্যামিলির হচ্ছে কি যত সম্পত্তি আছে দেখা আছে নষ্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে সেও মারা যাবে, আখেরি তার ফ্যামিলিটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সেই কারণে আমি চাই যদি কোনো ক্যান্সার রোগী যদি প্রথমে যদি ক্যান্সার তার ধরা পড়ে, যদি সে আমার সাথে যোগাযোগ করে, তাহলে আমি আমার যে জায়গা থেকে আমি যে এই সফল হয়েছি সেই জায়গাটা মোটামুটি প্রথম স্টেজে তাদের সাথে যোগাযোগ করিয়ে দিয়ে কীভাবে অল্প পয়সার মধ্যে ট্রিটমেন্ট করে তারা সুস্থ হতে পারে, হ্যাঁ, সেইটা আমার ইচ্ছা আছে, আমি করবো সবসময় যতদিন বেঁচে থাকবো। কারণ এই এমন একটা রোগ, এর এত কষ্টদায়ক রোগ, অনেক সময় কি হয় ক্যান্সার রোগ তোমার হচ্ছে গিয়ে হলে যে এত কষ্ট হয়, সেই সময় মনে হয় অনেকে, হ্যাঁ, এটা একটা অনেকেই দেখা যাচ্ছে ক্যান্সার হওয়ার পরে দেখা যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে 2-3টে কেমো মারার পরে বা রেডিয়েশন দেওয়ার পরে দেখা যাচ্ছে কেউ রেলে কেটে মারা যায় বা দেখা যাচ্ছে গলা দড়ি দেয়। এই কারণে দেয় মানে এই যে তাদের যে ব্যথা যন্ত্রণা এত কষ্টদায়ক তারা সহ্য করতে পারে না, যার কারণে তারা আত্মহত্যা করে। আমি সবসময় চেষ্টা করব যত ক্যান্সার রোগী আমার সাথে যেভাবে যোগাযোগ করবে তাদের ট্রিটমেন্টটা কীভাবে করা যায়, কোত্থেকে করলে কীভাবে তারা সফল পায়, সেই জন্য আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো বিনা স্বার্থেই তাদের সঙ্গে এই আচরণ করবেন? অবশ্যই বিনা স্বার্থে, কারণ একটা না আমার কোনো পয়সার দরকার, আমি যেখান থেকে সুস্থ হয়েছি আমি তার সাথে যোগাযোগ করিয়ে দেবো যে এনার কাছে গেলে এই সুবিধা হয়, ওনার কাছে গেলে ওই সুবিধা করে। কারণ মাঝখানে এখন যে কোনো একটা ট্রিটমেন্টের জন্য যে আপনি যদি কোথায় যান, তোমার মাঝখানে দালাল এসে তোমাকে কী করবে, তোমার সেই পয়সাটা তোমার খেয়ে নেবে। রিসেন্ট কিছুদিন আগে মেদিনীপুরের একজন আমার কাছে এক ক্যান্সার পেশেন্ট এসেছিল, আমি তাকে বললাম যে এরকম তোমার যা হয়েছে তুমি সরকারি সংস্থা থেকে ট্রিটমেন্ট করলে তুমি সুস্থ হয়ে যাবে। তারা আমার কথা শুনলো না, কোনো এক দালাল চক্রে তারা কী করলো, ভেলোরে গেল, ভেলোরে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কী করলো, সেখান থেকে 50-60 হাজার টাকা খরচ করে সেখান থেকে ঘুরে এসে আবার আমাকে আসলো। আমার কাছে আসার পরে আমি বললাম দেখুন আমি তো সেই তো তোমার বললাম যে এখানে ট্রিটমেন্ট হয়, তোমার বেকার কান্ত ফালতু গেলে না, ওরা বললো ওদের নিজস্ব ভুল বোঝার জন্য গিয়েছে। বর্তমানে সেই পেশেন্টটা এখন তোমার হচ্ছে গিয়ে পিজিতে ট্রিটমেন্ট চলছে। এ পর্যন্ত আপনার পরামর্শে কত ক্যান্সার পেশেন্ট আপনি তাদের সহযোগিতা করতে পেরেছেন বা কতজন সুস্থ হয়েছে যদি একটু বলেন? এই পর্যন্ত তোমার হচ্ছে কি আমি 10 থেকে 15টা পেশেন্টকে আমার তত্ত্বাবধানে বা আন্ডারে ডাক্তারের সাথে পরামর্শ দিয়েছি, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে কি এখনও ট্রিটমেন্ট চলছে 3টে, আর বাদ বাকি তোমার হচ্ছে ম্যাক্সিমাম সবাই সুস্থ আছে। এখন ঘটনা হচ্ছে কি এবার হচ্ছে কি কেউ যদি 11th আওয়ারে আসে, এখন দেখা যায় পুরো শেষগত অবস্থা হয়ে গেছে, তাদের তো সম্ভব নয়। ওই জন্য বলছি প্রথম দিকে যাদের ধরা পড়বে তারা যদি সেই প্রথম দিকেই যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে কী করা যায়, তাহলে তাদের সুযোগ সুবিধা কোথা থেকে পাইয়ে দিয়ে কীভাবে করানো যায় সেটা হচ্ছে কি আমি যতটা পারবো চেষ্টা করবো সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো। আপনার স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল, সেই সময়ে দাঁড়িয়ে
আপনারা সবাই একসময় ভেঙে পড়েছিলেন, কিন্তু এই যে লড়াই, আপনি যে পাশে ছিলেন, সেই কষ্টের কথা যদি একটু বলেন, কিভাবে সহযোগিতা করেছিলেন? উনি এমনি সাহসী, উনি সব দিক দিয়ে। বাড়ির লোকজন কি পাশে ছিল সেই সময়? হ্যাঁ, কি বলেছিল তারা সেই সময়? তারা সাহায্য করেছিল। তো আপনি কি ওনার সঙ্গে যাতায়াত করতেন? আমি সেরকম যেতাম না, কেন যেতেন না? বাড়িতে ছোট বাচ্চা বলে। আজকে যে আপনার স্বামী সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ফিরে এসছে, আপনি কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে? আল্লাহর মেহরবানিতে এটা হয়েছে, আর ওনার সাহসের জন্য হয়েছে, আর ডক্টর প্রসেনজিতের সহায়তা হয়েছে। এই যে অর্থ, আপনার যে অর্থ ব্যয় হয়েছে, আপনার কিভাবে জোগাড় করেছেন? উনি কিছুটা রেখেছিল তার থেকে, আর সবাই মিলে কম বেশি করে সাহায্য করেছে।